নমস্কার, আমি রতন চক্রবর্তী। আজ শুক্রবার আবার আপনাদের কাছে এসেছি নতুন বিষয় নিয়ে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টাকে আমি আপনাদের অনুরোধ করব যে এই বিষয়টা ভালো করে অনুধাবন করুন। তারপর আপনারা মনে মনে একটা চিন্তা ভাবনা করুন যে আপনারা কিভাবে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতির মধ্যে দিয়ে চলছেন এবং বর্তমান যে কেন্দ্রীয় সরকার তার উপর কতটা আস্থা রাখবেন কি রাখবেন না। আজকের বিষয় 2010 সাল থেকে 2020, 2010 সাল থেকে 2020, 2020 মানে এই যে 10 বছরের গ্যাপ, এই 10 বছরে নরেন্দ্র মোদীর যাত্রাপথ এবং তার সঙ্গে ভারতবর্ষের প্রচার মাধ্যমের ভূমিকা। এই 10 বছরের যে নরেন্দ্র মোদীর যাত্রাপথ, সেই যাত্রাপথের মধ্যে 4 বছর ছিল গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে, তার আগেও উনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। আর 4 বছর মানে 2010 থেকে 2014 সাল, এই 4 বছর উনি মুখ্যমন্ত্রী। তারপরে 14 থেকে 20 উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ওনার যাত্রাপথটা কি ছিল, ওনার রূপরেখাটা কি ছিল, আর আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, সেটাই হোক আজকের আলোচনার বিষয় এবং সেটা নিয়েই আজকে আমি আলোচনা আপনাদের সামনে করব। প্রথমত 2010 থেকে 2014 এই সময়টা যদি ওনাকে বিচার করতে হয়, তাহলে প্রথমেই বলতে হবে উনি 2013 সালে 15ই আগস্ট গুজরাটের ভুজে উনি স্বাধীনতা দিবসে একটা ভাষণ দিয়েছিলেন, যে ভাষণে উনি গুজরাটের ভাইব্রেন্ট গুজরাট, একটা মডেল, গুজরাট মডেল উনি দেওয়ার চেষ্টা করেছিলেন এবং সেটাকে কেন্দ্র করে 2013 সালের সেই যে মডেল, সেই মডেলটাকে সামনে রেখে উনি আস্তে আস্তে এগোতে শুরু করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদে। তার মধ্যে বিজেপির ভূমিকা, আরএসএস এর ভূমিকা, এগুলো আমি আলোচনা করব না। সেদিনে স্বাধীনতা দিবসের যে ভাষণ, সেই ভাষণে উনি অনেক কথা বলেছিলেন। খুব দুর্ভাগ্যে যে তখন যে কোনো কারণেই হোক 2010 থেকে 2014 এই সময়টায় অ্যানালাইটিক্যাল জার্নালিজম কিংবা অ্যানালাইটিক্যাল মিডিয়া এর কোনো ভূমিকা আমরা তখন দেখিনি। ফলে উনি যে রূপরেখাটা দিলেন, একটা স্বপ্নের গুজরাটকে দিলেন, সেটাকেই গুজরাট মডেল হিসাবে চালু করে উনি ভারতবর্ষটাকে একটা গুজরাট মডেল দেবেন বলে উনি এগোলেন। কি বলেছিলেন সেদিনের ভাষণে? 2013 সালে মোদী সাহেবের 15 আগস্টে যে ভাষণ ছিল, সেই ভাষণ কতগুলো দাবি ছিল। উনি ইউনিভার্সিটির সংখ্যা বলেছিলেন, উনি শিক্ষা নিয়ে পরিসংখ্যান দিয়েছিলেন, উনি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে পরিসংখ্যান দিয়েছিলেন, উনি বিদ্যুতের পরিসংখ্যান দিয়েছিলেন, উনি জল, ড্রিঙ্কিং ওয়াটার, তার একটা পরিসংখ্যান উনি দিয়েছিলেন। দিয়ে উনি একটা আদর্শ গুজরাটকে স্থাপন করতে চেষ্টা করেন। খুব দুর্ভাগ্যের, আমি যে কথা বললাম, সেই সময় যে কোনো কারণেই হোক মিডিয়া তার সত্যাসত্য যে যাচাই করলো না, শুধু প্রচারের ফানুষে উনি উড়িয়ে দিলেন গুজরাটকে। মনে রাখতে হবে যে স্বাধীনতার পরের থেকেই কিন্তু গুজরাটে অনেকগুলো পোর্ট থাকার জন্য, বন্দর থাকার জন্য গুজরাট কিন্তু বরাবরই ইন্ডাস্ট্রিয়ালি এগিয়ে যে কটা রাষ্ট্র তার মধ্যে একটা ছিল। পরবর্তীকালে দেখা গেল এনএসএসও কতগুলো
ডাটা সাপ্লাইকারী সংস্থা, যদি আমরা ডাটা পাই, আজকে এনএসএস থেকে আর কোনো ডাটা পাওয়া যায় না, কারণ ওটা বন্ধ করে দিয়েছে। ওটা ওখান থেকে ডাটা এলে মোদি সাহেবের তাতে অনেক তথ্য বেরিয়ে যায়, সে কারণে কিনা আমি জানি না। তবে এনএসএস এখন ওখান থেকে কোনো ডাটা পাওয়া যাচ্ছে না। তবে এনএসএস থেকে সেই মুহূর্তে মানে 2014 সালের পরে অনেক তথ্য সামনে এসছে, 2014তেই এসছে। এনএসএসও, সিএসও এবং আরটিআই এ করে জানা গেল সেদিন 2013 সালে স্বাধীনতা দিবসে মোদি সাহেব গুজরাটে যে ভাষণ দিয়েছিলেন তাতে শিক্ষা নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যে পরিসংখ্যান উনি দিয়েছিলেন সেটা সঠিক দেননি, সেটা মিথ্যে দিয়েছিলেন। উনি ইউনিভার্সিটির সংখ্যা যেটা বলেছিলেন আর একটা মিথ্যে কথা বলেছিলেন, সঠিক পরিসংখ্যান উনি দেননি। ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তার যে দাবি ছিল তা সম্পূর্ণ মিথ্যে। ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তার যে দাবি ছিল তা অর্ধেক সত্য আর অর্ধেক পুরনোকে জুড়ে উনি একটা বড় পরিসংখ্যান দিয়েছিলেন, যেটা পরবর্তীকালে মিথ্যে বলে প্রমাণিত হয়েছে। এছাড়াও উনি বাড়িতে বাড়িতে পানীয় জলের লাইন, গ্রামীণ গুজরাটে জলের যে পরিসংখ্যান উনি দিয়েছিলেন, যে খেতে জল দেওয়া হচ্ছে, মানুষের বাড়িতে জলের সাপ্লাই দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি যে পরিসংখ্যান দিয়েছিলেন, সেটাও দেখা গেল সেটা উনি মিথ্যে কথা বলেছিলেন। এগুলো পরবর্তীকালে জানা গেল যে কোনো কারণে হোক, তখনকার মিডিয়া কিংবা তখনকার পরিসংখ্যান নিয়ে যারা কাজ করেন তারা যে কোনো কারণে হোক হাত তুলে দিয়েছিলেন যে এখন এটা বলাটা ঠিক হবে না, যে কতটা মিথ্যে কতটা সত্যি। তার থেকে বরং নরেন্দ্র মোদীর এই মিথ্যে যে স্ট্যাটিস্টিক্সগুলি উনি দিলেন সেটা চলুক। এখন যদি বলি তাহলে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে আমরা কি হিসেবে মনে রাখবো? তাকেও তো একটা জিনিস, ওনার এই যে 10 বছরের যে জার্নি, যার মধ্যে 10 থেকে 14 মুখ্যমন্ত্রী, তারপরে 14 থেকে 20 প্রধানমন্ত্রী, তাহলে মুখ্যমন্ত্রীর পার্টটা আমরা কিসের জন্য মনে রাখবো? আমরা কি এই জন্য মনে রাখবো? আমি তার আগের থেকেই যদি ধরি যে আমরা নরেন্দ্র মোদীকে মনে রাখবো গুজরাটে দাঙ্গার জন্য, আমরা নরেন্দ্র মোদীকে মনে রাখবো এনকাউন্টারের জন্য, আমরা নরেন্দ্র মোদীকে মনে রাখবো যে সমস্ত গুজরাটে মুসলিম ভাইদের মুখের হাসি কেড়ে নেওয়ার জন্য? আমরা কি মনে রাখবো একটা মিথ্যা পরিসংখ্যান দেওয়া ভাইব্রেন্ট গুজরাটের জন্য? বিচার করবেন আপনারা। ওনাকে যদি মনে রাখতে হয় তো এইভাবে মনে রাখতে হবে। ইতিমধ্যে ওনার যখন এই প্রচারটা চলছে, সৌভাগ্যক্রমে ওনার সৌভাগ্য, সেই সময় ভারতবর্ষের সরকারে ছিলেন মনমোহন সিং। তার সময় কতগুলো জিনিস সামনে উঠে গেল এবং সেটা এমন কতগুলো জিনিস, কেলেঙ্কারি, দুর্নীতি, এই বিষয়গুলো এমনভাবে উঠে এলো যেটা ভারতবর্ষের সমস্ত মিডিয়া, আমি কিন্তু সে সময় মিডিয়া মনমোহন সিং এর এগেনস্টে ছিল, এ কথা আমি বলবো না। তখন কিন্তু ভারতবর্ষের মিডিয়া এবং নিউজ মানে যারা পত্রপত্রিকা, তারা কিন্তু সঠিকভাবেই পত্রপত্রিকা এবং মিডিয়া প্রশ্ন করে সত্তাকে, অর্থাৎ পত্রপত্রিকা এবং মিডিয়া সবসময় সরকারকে প্রশ্ন করে। সে সময় সঠিকভাবেই মিডিয়া সরকারকে প্রশ্ন করেছিল। মনমোহন সিং এর কাছে মানুষ অনেক তথ্য জানতে চেয়েছিলেন। সেদিক থেকে বলবো মিডিয়া তার কাজ ঠিকই করেছে, কারণ শাসককে প্রশ্ন করাই সাংবাদিকের কাজ। যে জায়গাগুলো অস্বচ্ছ বলে মনে হয় সেই অস্বচ্ছ জায়গাগুলো সরকারের কাছ থেকে জানার চেষ্টা করে যে তুমি এর সত্যতা কি তা ভারতবর্ষের মানুষকে জানো। আর নরেন্দ্র মোদী তখন কিন্তু ইতিমধ্যেই ভাইব্রেন্ট গুজরাট নাম দিয়ে ওই যে মিথ্যা পরিসংখ্যানের ভিত্তিতে একটা গুজরাট উনি সামনে মডেল তুলে দিলেন, সেটা নিয়ে যখন এগোচ্ছেন তার সাথে যোগ হয়ে গেল আরো কতগুলো ইস্যু। তখন বেশি করে যে ইস্যুগুলো এলো, কমনওয়েলথ কেলেঙ্কারি সামনে চলে এলো, 2G স্ক্যাম সামনে চলে এলো,
কয়লা কেলেঙ্কারি সামনে চলে এলো এবং খনিগুলোর মধ্যে দুর্নীতি, এই ইস্যুগুলো সামনে চলে এলো। এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং এই ইস্যুগুলো তখন ভারতীয় জনতা পার্টি খুব সুকৌশলে নরেন্দ্র মোদীকে ব্যবহার করে সারা ভারতবর্ষের আনাচে কানাচে নরেন্দ্র মোদী তার বাগ্মিতার দ্বারা, আনডাউটেডলি হি ইজ এ ভেরি গুড অরেটর, খুব ভালো বলেন, তার বাগ্মিতার দ্বারা তিনি সারা ভারতবর্ষে মিটিং করে 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 কমনওয়েলথ কেলেঙ্কারি কত লক্ষ কোটি টাকা, কে কি চুরি করেছে কি করেনি, 2G স্ক্যাম নিয়ে যে দুর্নীতি হয়েছে সে কথা বলেছেন, কয়লা কেলেঙ্কারির কথা বলেছেন, খনির দুর্নীতির কথা বলেছেন, কংগ্রেসের দুর্নীতির কথা বলেছেন। এখন মুদ্রা কথা 14 সালে মোদী সাহেবের যদি নির্বাচনের আগে মোদীকে মনে রাখতে হয় তাহলে এইভাবে মনে রাখবো যে উনি ইস্যুগুলো সঠিকভাবে তুলেছিলেন, আর তার সাথে ছিল প্রচার মাধ্যম। তখনও পর্যন্ত কিন্তু আমি প্রচার মাধ্যমকে এতটুকু দোষারোপ করবো না, প্রচার মাধ্যমের যা কাজ তা প্রচার মাধ্যম তখন করেছে, সেটাকে কাজে লাগানোর ভূমিকা বিরোধী দলের, সেই বিরোধী দলের নেতা হিসেবে নরেন্দ্র মোদী তখন সেই ইস্যুটাকে তুললেন। এরপর 2014 সালের নির্বাচন, সেই নির্বাচনে কংগ্রেসের পরাজয়, জোটের সরকার, দুর্নীতিগ্রস্ত কংগ্রেস, এই প্রচারটা এবং নরেন্দ্র মোদীর একটা ফানুস উড়িয়ে দেওয়া যে আমি এলে এই করব, মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করা। তারপর উনি 14 সালে লোকসভা নির্বাচনে ব্যাপক মেজরিটি নিয়ে ক্ষমতায় এলো এনডিএ, উনি তার নেতা। 19-এর নির্বাচনে উনি আরো বেশি মেজরিটি নিয়ে এলেন। এবার 6 বছর কাটলো। এখন আমাদের দেশের রাজনীতির একটা ধর্ম হচ্ছে রাজনীতিটা শর্ট টার্ম মেমোরি নিয়ে চলে, অর্থাৎ অল্প কিছুদিন আমার মেমোরিতে রইল। এই যে ইস্যুগুলো, কমনওয়েলথ কেলেঙ্কারি, 2G স্ক্যাম, কয়লা কেলেঙ্কারি, খনির দুর্নীতি, এগুলো মোমেন্টারি তখন কাজ করেছে। তারপরে এই 6 বছর, এখন মানুষের এই শর্ট টার্ম মেমোরির জন্য আজকে ভারতবর্ষের মানুষ জিজ্ঞেস করবে না নরেন্দ্র মোদীর 10 বছরকে তো আমি এই 6 বছরের প্রধানমন্ত্রিত্বকে যদি যাচাই করতে হয়, আজকে তো স্বাভাবিকভাবেই এই প্রশ্ন আসবে, সুরেশ কালমাদি এখন কোথায়? কমনওয়েলথ কেলেঙ্কারির সর্বশেষ অবস্থান কি? কজনের শাস্তি হলো কিংবা হলো কিনা? কারণ আপনি তো এই কথাগুলো সামনে, এই কথাগুলো বলে আপনি ভারতবর্ষের মানুষের কাছে এসেছিলেন, এদের বিচারের একটা বন্দোবস্ত আপনি করবেন। কি হয়েছে আজকে ভারতবর্ষের মানুষ নিশ্চয়ই নরেন্দ্র মোদী এই 2010 থেকে 2020, অর্থাৎ 2014 থেকে 2020, এই 6 বছরে এই বিচারটা নিশ্চয়ই করবে। আমি তার আগে বলেছি যে কি কি ইস্যুতে বাকি 4 বছরের বিচার হবে। আজ জিজ্ঞেস করবে না মানুষ যে কমনওয়েলথ কেলেঙ্কারির কি হলো, 2G কেলেঙ্কারিতে কারা দোষী সাব্যস্ত হলো, এবং গভর্নমেন্ট এই বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করার জন্য, এক্সপিডাইট করার জন্য কি কি স্টেপ নরেন্দ্র মোদী নিয়েছেন। নাহলে তো বলতে হয় আপনি শুধু নির্বাচনে জেতার জন্য এগুলো ব্যবহার করলেন, তারপরে এরা যে যার মতো রইল। জিজ্ঞেস করবে না যে কয়লা খোলেন কেলেঙ্কারিতে কজনের শাস্তি হয়েছে? নরেন্দ্র মোদীর বিচার এইভাবে হবে না। এই 10 বছরের জয়যাত্রা, এই যে যাত্রা, তার এই যে 10 বছরের যাত্রাপথ, তার মধ্যে তো এগুলো পড়বে যে কয়লা কেলেঙ্কারিতে আপনি সেদিন চিৎকার করে নির্বাচনের আগে বলেছিলেন আজকে তার কজন দোষী সাব্যস্ত হয়েছে এবং তাদেরকে দোষী সাব্যস্ত করাবার জন্য আপনার সরকার কি কি প্রয়াস নিয়েছে। নাকি সেদিন যারা ছিল তারা আজকে অনেক নেতার পেছনে ঘুরে বেড়ায়? ভারতবর্ষের মানুষ জানতে চাইবে না, বাংলার মানুষ জানতে চাইবে না আপনার এই 10 বছরের জয়যাত্রা, কিংবা আপনার এই 10 বছরের পরাজয় যাত্রা, অথবা আপনার এই 10 বছরের যাত্রা, এটাকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করবে। তা আমরা তো এইভাবে ভাবতে চাই।
খনির দুর্নীতির সাথে সাথে যারা যুক্ত ছিল, আজকে তারা কার কার পেছনে ঘুরে বেড়ায়, কিংবা তাদের দোষী যদি হয়ে থাকে তাদের শাস্তি হলো কিনা, সরকারের তরফ থেকে কি কি পদক্ষেপ এই দ্রুত বিচার করার জন্য নেওয়া হয়েছে, এটা ভারতবর্ষের মানুষ জানতে চাইবে না? আপনার এই 10 বছরের জয়যাত্রার মধ্যে, আপনার এই 10 বছরের যাত্রার মধ্যে, আপনার এই 10 বছরের যদি পরাজয় যাত্রা হয় তাহলে পরাজয় যাত্রার মধ্যে, আমি শুধু যাত্রার কথাই বলছি, বিজেপি জয়যাত্রার কথা বলি, আমি শুধু এই যাত্রা পথে এই কটা ক্ষেত্রে কমনওয়েলথ কেলেঙ্কারি, 2G স্ক্যাম, কয়লা কেলেঙ্কারি এবং খনি দুর্নীতিতে যারা অভিযুক্ত তাদের বিচার হলো কি হলো না, আপনার এই যাত্রা পথে আপনাকে তো পরিষ্কার করে বলতে হবে ভারতবর্ষের মানুষকে। আপনাকে যদি আপনার এই যাত্রা পথ যদি আলোচনা করতে হয় তাহলে তো অবশ্যই আমাদের মানতে হবে যে নোটবন্দি আপনার অন্যতম পদক্ষেপ। নোটবন্দির সার্থকতা কোথায়? অর্থাৎ কালোধন পাওয়া গেল কি গেল না আপনার এই 10 বছরের রাজত্বকাল? আমি 2010 থেকে 2014 মুখ্যমন্ত্রীর পদটা যদি বাদ দিই, সেটা নিয়ে আলোচনা করেছি যে কিভাবে ভাইব্রেন্ট গুজরাটের একটা মডেল ফানুস আপনি উড়িয়েছিলেন। আমরা ছোটবেলায় বোঝানো হতো কমিউনিস্ট পার্টি কি সুন্দর, রাশিয়া কি সুন্দর, চীন কি সুন্দর। তারপর যখন একদিন রাশিয়া ভেঙে তছনছ হয়ে গেল, কমিউনিস্ট দুনিয়ার পতন ঘটল, তখন আমরা জানতে পারলাম যে অ্যাকচুয়ালি ওটা কত কুৎসিত ছিল। তো ভাইব্রেন্ট গুজরাটটা অনেকটা সেরকম স্বপ্ন আপনি দেখিয়েছিলেন। আর 14 পরে যতদিন প্রধানমন্ত্রী, সেই বিচার যদি করতে হয়, এই যাত্রাপথকে যদি বিচার করতে হয়, অবশ্যই নোটবন্দির কথা আসবে। মানুষ জিজ্ঞেস করবে তড়িঘড়ি জিএসটি চালু করলেন, 14 বার সংশোধন করলেন, ইফ নট মোর 14 বার সংশোধন করলেন জিএসটি, তারপরে জিএসটির এই একটা ঝুলে থাকা অবস্থা, আজ আপনি টাকা দিতে পারছেন না, প্রশ্ন উঠবে না? আপনার এই 10 বছর, বিশেষ করে প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রায় 6 বছর হয়ে গেল, প্রধানমন্ত্রী হওয়ার পরে 6 বছর হয়ে গেল, 14, 6, 20 শেষ হয়ে গেছে, প্রায় শেষ হতে চলল। হ্যাঁ, আমি আপনার সমস্ত দিক আমি আলোকপাত করব। আপনি জনধন অ্যাকাউন্ট করেছেন গরিব মানুষের জন্য। জনধন অ্যাকাউন্টে মানুষ ভেবেছিল আপনি তাদের জনধন অ্যাকাউন্টে কিছু টাকা দেবেন, অন্তত 5,000 টাকা করে দেবেন, দিয়েছেন। আলোচনা নিশ্চয়ই হবে। আপনার এই প্রধানমন্ত্রীত্বের আলোচনা যখন করব, তখন এই আলোচনা করতে হবে যে জনধন অ্যাকাউন্ট আপনি খুলিয়ে দিলেন, খাতা খোলালেন, গরিব মানুষ একটা পয়সা সেই খাতায় পেল না। আপনি 3 তালাক বিল এনেছেন, পার্লামেন্টে পাশ করেছেন 3 তালাক বিল, তালাক বন্ধ হয়েছে? কতটা আটকাতে পেরেছেন? রেট অফ সাকসেস কি? আজকে এই প্রধানমন্ত্রীকালের 6 বছর যদি আলোচনা করি, তাহলে 3 তালাকের সাকসেস নিয়ে তো আলোচনা করতে হবে যে আপনি কি কতটা কি আটকাতে পারলেন, কতটা কি করলেন। আপনাকে নিশ্চয়ই ভারতবর্ষের মানুষ মনে রাখবে কি হিসাবে? ভারতবর্ষের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য। আপনাকে নিশ্চয়ই ভারতবর্ষের মানুষ মনে করবে বুলেট ট্রেন চালু করবেন বলে আজ পর্যন্ত বুলেটের বয়রস্যুটাও করতে পারলেন না। আপনাকে নিশ্চয়ই ভারতবর্ষের মানুষ মনে রাখবে 100টা স্মার্ট সিটি করবেন বলে একটা স্মার্ট সিটি আপনি ভারতবর্ষের মানুষকে তুলে দিতে পারলেন না। আপনার এই যাত্রাপথকে মনে রাখবে 23টা রাষ্ট্রায়ত্ত সংস্থা আপনি বিক্রি করে দেওয়ার জন্য। আপনাকে নিশ্চয়ই মনে রাখবে যে সিবিআই এর ডাইরেক্টর এবং ডেপুটি ডাইরেক্টরের মধ্যে ওইভাবে একটা নোংরা খাওয়াখাওয়ি প্রকাশ্যে নিয়ে এলেন এবং সিবিআই এর চরিত্রকে সেদিন আপনি মানুষের সামনে এক্সপোজ করে দিলেন যে সিবিআই নিয়ে ভারতবর্ষের সরকার কি করতে চায়। সুপ্রিম কোর্ট বলেছিল ওটা তোতা পাখি, আপনি ওটাকে আপনার দলদাসে পরিণত করেছেন, আপনার সরকারের দাসে পরিণত করেছেন। সিবিআই নিয়ে মানুষ
আজকে এই ভাবনাই তো ভাবছে, আপনাকে নিশ্চয়ই এই জন্য মনে করবে। আপনার এই 6 বছর আপনাকে নিশ্চয়ই মনে করবে যে সুপ্রিম কোর্টকে কেমন করে একটা সরকার তার নিজের দিকে টেনে নেয়। ভাবতে পারেন একজন প্রধান বিচারপতি, ভারতবর্ষের একজন প্রধান বিচারপতি, তিনি রিটায়ার করার পরে তিনি সিম্পল একটা রাজ্যসভার সদস্য হন। আমি জানি না, সবকিছু খাতায় কলমে আইনে লেখা থাকে না। অর্থাৎ ব্যাংকের ম্যানেজার রিটায়ার করে আবার ক্লার্ক হয়ে একটা ক্লার্কের পোস্টে, অস্থায়ী একটা ক্লার্কের চাকরি করা। নৈতিকতা বলে যে জিনিসটা থাকে, আপনার রাজনৈতিক দল প্রধান বিচারপতিকে অত বড় পোস্ট রিটায়ার করার পর তাকে একটা সিম্পল রাজ্যসভার মেম্বারশিপ দিয়ে আপনি বিচার ব্যবস্থাকে কলুষিত করার দিকে সাধারণ মানুষের চোখটাকে নিয়ে গেলেন না? মানুষ ভাবতে শুরু করলো যে প্রধান বিচারপতি হলে সে রাজনৈতিক দলের হতে হয়, প্রধান বিচারপতি হলে সে রাজনৈতিক দলকে টানবে, কারণ সে রিটায়ার করার পরে একটা রাজনৈতিক দলের মেম্বার হয়ে সে রাজ্যসভায় যাবে কিংবা লোকসভায় যাবে। এই জন্য আপনাকে মনে রাখবে, আপনার লাস্ট 10 বছরের, বিশেষ করে প্রধানমন্ত্রী হওয়ার যে 6 বছর, আপনাকে এই কারণে নিশ্চয়ই মনে রাখবে। আপনাকে নিশ্চয়ই মনে রাখবে রিজার্ভ ব্যাংকে কতটা ডাইলিউট করে দেওয়া যায়। রিজার্ভ ব্যাংকের যে গভীরতা, রিজার্ভ ব্যাংকের যে ইউটিলিটি, রিজার্ভ ব্যাংক সম্পর্কে মানুষের যে পারসেপশন, সেই পারসেপশনটাকে আপনি একেবারে ধুলোয় মিশিয়ে দিলেন। রিজার্ভ ব্যাংকটা এখন এমনি ব্যাংকের মতোই প্রায় আমরা আলোচনা করি। অর্থাৎ ডিগনিটি অফ দি ব্যাংক, রিজার্ভ ব্যাংকের যে ডিগনিটি, সেই ডিগনিটিকে আপনি নষ্ট করে দিয়েছেন। ইলেকশন কমিশনের নিরাপত্তা আপনাকে নিশ্চয়ই মনে রাখবে। আপনার এই মাত্র 6 বছরের প্রধানমন্ত্রীত্বের যে যাত্রাপথ, সেই যাত্রাপথে আপনাকে নিশ্চয়ই মনে রাখবে ইলেকশন কমিশনের মেরুদণ্ড ভেঙে দিয়ে একটা দলের কথায় চলা। এই জায়গায় আপনি ইলেকশন কমিশনকে নিয়ে এসেছেন। আপনাকে নিশ্চয়ই ভারতবর্ষের মানুষ আপনার এই যাত্রাপথকে এইভাবে মনে রাখবে। ইনভেস্টিগেটিভ জার্নালিজম আপনি বন্ধ করে দিয়েছেন। আমার আজও মনে পড়ে বিটুইন দি লাইন্স বলে আর্টিকেল লিখতেন কুলদীপ নায়ার। সেই সব সাংবাদিক কোথায়? আনন্দবাজার কাগজে রঞ্জিত রায় বলে একজন লিখতেন, অনেক তথ্য পরিসংখ্যান পাওয়া যেত। ইনভেস্টিগেটিভ জার্নালিজম। খুশবন্ত সিং এর মতো রাইটার ছিলেন, আজ তারা কোথায়? সেই ভারতবর্ষের সেই যে ইন্টেলেকচুয়াল লেভেল, ভারতবর্ষের যে ইন্টেলেকচুয়াল জার্নালিজম, সেই ইন্টেলেকচুয়াল লেভেলটা কোথায়? সেই তথ্য পরিসংখ্যান বার করা যে সাংবাদিক, তারা কোথায় হারিয়ে গেলেন? আপনি এমন একটা রাজত্ব চালু করলেন যেখানে এই সাংবাদিকরা তাদের কাজ করতে ভয় পায়। অনেক ক্ষেত্রেই তাদের কাছ থেকে সোর্স জানতে চাওয়া হয়। আমি জানি না অতীতে এরকম ছিল কিনা। এই জন্য নিশ্চয়ই আপনার এই 6 বছরকে মনে রাখবে, কারণ আপনার দল ইতিমধ্যে আপনার 10 বছরে 2010 থেকে 2020 জয়যাত্রার কথা বলছে, আর আমি আপনার কালো দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করছি, যেগুলো ভারতবর্ষের মানুষের অভিজ্ঞতা। আপনি 370 ধারা কাশ্মীর থেকে তুলে নিয়েছেন, ঠিক তুলেছেন। কি স্বপ্ন দেখিয়েছিলেন? 370 ধারার আগে বলা হয়েছিল ভারতবর্ষের সব জায়গায় জমি কেনা যায়, কাশ্মীরে কেন আমরা জমি কিনতে পারবো না? পেরেছেন? 370 চালু করলেন, সন্ত্রাসবাদী কাজকর্ম কমলো। আমি জিজ্ঞেস করতে চাই, 370 চালু করার পরে কাশ্মীরে পশ্চিমবাংলার মানুষ, উত্তরপ্রদেশের মানুষ গিয়ে জমি কিনবে, করতে পেরেছেন? সে আইন করা যায়? করতে পেরেছেন কি? এগুলো তো স্লোগান তুলে দিয়েছিলেন আপনার ভাইব্রেন্ট গুজরাটের স্লোগান দিয়ে, যেভাবে আপনি 2013 সাল পর্যন্ত কাটিয়ে দিয়েছেন। তারপরে সেটাকে পুঁজি করে কংগ্রেসের দুর্নীতিগুলোকে সামনে এনে আরএসএস এর সংগঠন এবং কংগ্রেসের ব্যর্থতাকে কাজে লাগিয়ে আপনি যেভাবে ক্ষমতায় এলেন, পারলেন? কাশ্মীরে গিয়ে জমি কিনতে পারবো তো? মানুষকে তো স্বপ্ন দেখিয়ে দিয়েছিলেন।
আপনার এই 6 বছর এভাবেও বিচার করা হবে। আপনার দল কিভাবে বিচার করবে জানি না, কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে আমরা এইভাবেই এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। সমস্ত মিডিয়াগুলো অদ্ভুত একটা জিনিস হয়েছে, দেখবেন অতীতে কোনোদিন দেখা যায়নি। ভারতবর্ষের যত বড় বড় মিডিয়া হাউস, সমস্ত মিডিয়া হাউসকে দিয়ে শুধু জয়গান করানো হচ্ছে, মোদিজি জয়গান করানো হচ্ছে। এক একটা মিডিয়া হাউসকে কয়েক হাজার কোটি টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে। আমার মনে হয় মিডিয়া দেখি, আমার তো প্রত্যেক এক একটা ইলেকট্রনিক মিডিয়া দেখলে মাঝে মাঝে মনে হয় এটা বিজেপির পার্টি অফিসটা, তো বিজেপির কোনো মুখপাত্র বলছে না তো। মিডিয়াকে মুখপাত্রে যারা পরিণত করেছেন, মিডিয়ার মতো চলুক। মিডিয়ার কাজ সরকারকে প্রশ্ন করা, আর এখানে সরকারকে যারা প্রশ্ন করে যে মিডিয়া, সেই মিডিয়াকে প্রশ্ন করে অন্য 5টা মিডিয়া। আমি জানি না, একটা সিভিল ওয়ারের মতো অবস্থা। এমনিতেই 2-1টা চ্যানেল ছাড়া আর সব চ্যানেলগুলো গদি মিডিয়ায় পরিণত করে দিলেন। আর 2-1টা চ্যানেল যদি বা কথা বলে, তাদের উপর একেবারে আক্রমণকে শানিয়ে দেওয়া হয়। মিডিয়ার জগৎটা শুনলে আপনাদের খারাপ লাগতে পারে। ভারতবর্ষের জিডিপি পড়ছে, অর্থাৎ গ্রোথ, কোনো সেক্টরে কোনো গ্রোথ নেই। মিডিয়ার গ্রোথ 13.4%, মিডিয়া গ্রোথ 13.4%। আরো শুনলে অবাক হবেন, পলিটিক্যাল অ্যাডভার্টাইজমেন্টের গ্রোথ ইন টার্মস অফ মানি, টাকায়, পলিটিক্যাল অ্যাডভার্টাইজমেন্টের গ্রোথ 27.6%। কোন জায়গায় ভারতবর্ষের সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া, বৈদ্যুতিক মিডিয়াগুলোকে কোন জায়গায় নিয়ে গেছে? আপনাকে নিশ্চয়ই মনে রাখবে, রাম মন্দির তো করেছেন, রাম মন্দিরের জন্য মনে রাখবে মানুষ, কিন্তু আবার এটাও মনে রাখবে রাজ্যসভায় যে কায়দায়, যে পদ্ধতিতে কৃষি বিল পাশ করানো হলো স্বাধীনতার পরে, এমন পদ্ধতি ভারতবর্ষের মানুষ কোনোদিন দেখেনি। নিয়ম হচ্ছে, একজনও যদি ডিভিশন চায়, সেই ডিভিশনকে মানাটাই নিয়ম। সমস্ত নিয়ম ভেঙে দিয়ে রাজ্যসভায় অন্যায়ভাবে, বিরোধীদের মেজরিটি থাকা সত্ত্বেও অন্যায়ভাবে তাদেরকে দাবিয়ে ধনী ভোটে যেভাবে কৃষি বিল পাশ করেছেন, আপনার এই যাত্রাপথে, এটা মানুষ কিন্তু মনে রাখবে। এটা মানুষ মনে রাখবে, এটা মনে রাখবে। মানুষ সবকিছু ভুলে যায় না। মানুষ মনে রাখবে, মানুষ মনে রাখবে। আপনি গৌতম বুদ্ধের বাণী দিচ্ছেন, একদিকে যখন আপনি গৌতম বুদ্ধের কথা বলেন, আবার পাশাপাশি যখন বলেন ঘুষকে মারুঙ্গা, আমি জানি না এই দুটোকে কি করে একটা লাইনে আনা যায়। এই দুটো, এই পরস্পর বিরোধী দুটো জিনিসকে কি করে আপনি আনতে পারেন, এই জন্য ভারতবর্ষের মানুষ আপনাকে মনে রাখবে। তাই বলছি, 2010 থেকে 2014 আমি বললাম কেন নরেন্দ্র মোদীকে মনে রাখবে, আর 2014 থেকে 2020 আমার যতটুকু মনে হলো ততটুকু আমি বললাম যে আপনাকে এই জন্য ভারতবর্ষের মানুষ মনে রাখবে। ভারতবর্ষের মানুষ জওহরলাল নেহরুকে মনে রাখে, জওহরলাল নেহরুকে মনে রাখে তার বিরাট পার্সোনালিটি, তার পাণ্ডিত্য, তার দূরদৃষ্টিতার জন্য। ইন্দিরা গান্ধীকে মনে রাখে সবুজ বিপ্লবের জন্য। লাল বাহাদুর শাস্ত্রীকে মনে রেখেছে জয় জওয়ান জয় কিষানের জন্য। অটল বিহারী বাজপেয়ীকে মানুষ মনে রেখেছে তার সোনালী চতুর্ভুজের জন্য। আপনাকে কি কারণে ভারতবর্ষের মানুষ মনে রাখবে? জিডিপি -23.9% করার জন্য। আপনাকে এই জন্য মনে রাখবে যে সন্তোষ গাঙ্গোয়ার তিনি বলছেন পরিযায়ী শ্রমিকের সংখ্যা 4 কোটি, নির্মলা সীতারামন বলছে 8 কোটি। এই শ্রমিকরা এখন কি করছে, তারা কোথায় আছে, তাদের whereabouts কি, তারা খেতে পাচ্ছে কি পাচ্ছে না, তাদের খোঁজ না নেওয়া একজন প্রধানমন্ত্রী হিসাবে ভারতবর্ষের মানুষ আপনাকে মনে রাখবে। বিচার আপনাদের উপর দিলাম, আপনারা ভাবুন গত 6 বছর প্রধানমন্ত্রী হিসাবে এবং তার আগে 10 থেকে 14 মুখ্যমন্ত্রী হিসাবে
নরেন্দ্র মোদী কী করেছেন, আমি যতটা পারলাম এই সময় সংক্ষেপের মধ্যে বিশ্লেষণ করার চেষ্টা করলাম। আপনারা এবার ভাবুন নরেন্দ্র মোদীকে কিভাবে আপনারা দেখবেন। আগামী শুক্রবার আবার আপনাদের সাথে দেখা হবে। তার আগে শুধু বলি, যারা আমার চ্যানেলটা দেখছেন দয়া করে একটা লাইক দিন, সাবস্ক্রাইব বটনটা চেপে দিন। সাবস্ক্রাইব বটনটা চেপে দিলে নতুন করে উৎসাহ পাবো। আগামী শুক্রবার আবার নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। নমস্কার।